বণিক বার্তার দর্শক শ্রোতা, বণিক বার্তার নিয়মিত আয়োজন বাজেট বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম এম মুসা। আজকে আমরা আলোচনা করব বাজেটের শেয়ার বাজার, পুঁজি বাজার নিয়ে। আমাদের সাথে আজকে আলোচনায় যোগ দিচ্ছেন বিশেষজ্ঞ হিসাবে মোহাম্মদ সাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ইবেল সিকিউরিটিজ, প্রেসিডেন্ট বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। আমাদের সাথে আলোচনায় আরো আছেন মোহাম্মদ আলী, সিইও ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, ভাইস প্রেসিডেন্ট ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বিশেষজ্ঞ হিসেবে আলোচনা হিসেবে আরো আছেন জনাব সিনাসিস বড়ুয়া, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, পার্টনার সিনাসিস মাহমুদ এন্ড কম। আমি প্রথমেই আমাদের বণিক বার্তার প্রতিনিধি মেহেদী হাসান রাহাতকে অনুরোধ করব বাজেটের শেয়ার বাজার কিংবা পুঁজি বাজার কি আছে সেটা তুলে ধরার জন্য সংক্ষেপে। ধন্যবাদ মুসা ভাই। আগামী 20-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শেয়ার মার্কেট সংক্রান্ত বেশ কিছু প্রপোজাল এসেছে আর কি। তো বাজেট প্রস্তাবনা যখন নাকি দেওয়া হয় তখন ট্যাক্স সহ আরো বিভিন্ন স্টেক হোল্ডারদের পক্ষ থেকে অনেকগুলো প্রপোজালই এসেছিল। তো এর মধ্যে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএ এবং হচ্ছে যে ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ, এদের পক্ষ থেকে একটা দাবি ছিল যে অপ্রদর্শিত অর্থ যেটা, সেটাকে অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনার সুযোগ দেওয়ার জন্য শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্টের সুযোগ দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট ট্যাক্স ফিক্সড করে আর কি। তো সেই বিষয়টা এবারের প্রস্তাবিত বাজেটে এসেছে। 3 বছর মেয়াদে লকিং থাকবে এবং 10% ট্যাক্স দিয়ে যে কেউ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবে, আনডিসক্লোজড মানি যেটা। আরেকটা বিষয় যেটা এসেছে সেটা হচ্ছে যে ট্যাক্সের বিষয়টা, তো যেটা হচ্ছে যে ডিরেক্টলি হয়তো ক্যাপিটাল মার্কেটের সাথে রিলেটেড না, কারণ লিস্টেড কোম্পানিগুলোর কর্পোরেট ট্যাক্স কমানো হয়নি, তবে নন লিস্টেড কোম্পানি যেগুলো সেগুলোর কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে। সেক্ষেত্রে 2.5% কর্পোরেট ট্যাক্স কমিয়ে তারা এখন 35% দিচ্ছে। সেটা এখন নতুন প্রপোজড অনুসারে আপনার হচ্ছে 32.5% করে দিবে। এর বাইরে বন্ড মার্কেটের ডেভেলপমেন্টের জন্য বন্ডের আগে যে উৎসের যে কর কর্তনের বিষয়টা ছিল সেটা অ্যাডজাস্ট করা হয়েছে এবারের বাজেটে। তো মোটামুটি হচ্ছে যে এই দুইটা হচ্ছে যে শেয়ার মার্কেট রিলেটেড, এই দুইটা পয়েন্টই অ্যাড্রেস করা যায়। এর বাইরে আরো কিছু অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে আরো কিছু মেজার্স এর কথা বলেছেন যেগুলো হচ্ছে যে অলরেডি ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। যেমন উনি ব্যাংকের তহবিলের কথা বলেছেন, এগুলো আসলে উনি বাজেট বক্তৃতায় এগুলো অ্যাড্রেস করেছেন যে শেয়ার মার্কেটের স্টেবিলিটির জন্য উনি এই বিষয়গুলো এনেছেন, কিন্তু সেগুলো অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। তো বাজেটে যদি ক্যাপিটাল মার্কেট রিলেটেড যদি কোনো কিছু বলা যায় তাহলে মোটা দাগে বলা যায় যে আনডিসক্লোজড মানি এবং হচ্ছে যে এই বন্ড মার্কেটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেই উৎসের যে কর সমন্বয় সেটার কিছুটা পরিবর্তন করেছেন। মোটামুটি এই দুইটা পরিবর্তনই এবারের বাজেটে এসেছে। ধন্যবাদ। ধন্যবাদ মেহেদী হাসান রাহাতকে। আমি প্রথমে মোহাম্মদ সাইদুর রহমান স্যারের কাছে যেতে চাবো, কারণ উনিরা আপনারা তো অর্থমন্ত্রীর কাছে কিছু প্রস্তাবনা তুলে ধরেছিলেন। এই বাজেট কি আপনার পুঁজিবাজার কিংবা আপনারা যেসব যে আকাঙ্ক্ষা করেছিলেন সেটা কি প্রতিফলিত হয়েছে বাজেটে? প্রথমে আমরা অভিনন্দন জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সহ অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের। কারণ এই আপনারা জানেন যে একটা দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা অনেক দিন যাবত আছি। 26শে মার্চ থেকে আমাদের প্রায় 2 মাস, 30শে মে পর্যন্ত সবকিছু বন্ধ ছিল। এরকম একটা বন্ধ থাকার অবস্থা, এরকম একটা ক্রাইসিস পিরিয়ডেও যথাসময়ে কিন্তু বাজেট প্রণয়ন হয়েছে এবং বাজেটের পরিধি কিন্তু ব্যাপক এবং বাজেট সকল এরিয়াতেই অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। এখন পার্টিকুলারলি যখন পুঁজিবাজারের বিষয়গুলো আমরা দেখি, এইখানে আমার মনে হয় যে ফার্দার কিছু বিবেচনা করার বা রিভিউ করার একটা সুযোগ চলে আসছে। মেহেদী যেমনটি বলছিল পয়েন্ট ওয়াইজ, আমি যদি পয়েন্ট ওয়াইজ আসি, যে আমাদের অনেক দিনের দাবি ছিল যে অপ্রদর্শিত অর্থকে পুঁজিবাজারের মাধ্যমে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা হোক। এটা যদি মূলধারায় না আসে তাহলে অর্থনীতির বাহিরে থাকলে এটার অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। সেই লক্ষ্যে আমরা অনেকদিন যাবৎ পার্সু করেছিলাম সরকারের সাথে। এর আগের বাজেটেও আমরা রিকোয়েস্ট করেছিলাম, সেই সময় হয়তো বিবেচনায় নেওয়া হয়নি, এই বছরে বিবেচনা নেওয়া হয়েছে। তবে এখানে একটি বিষয়
পুঁজিবাজারের সাথে একটু জটিলতা তৈরি হয়েছে যে 3 বছরের লক-ইনের কথা বলা হয়েছে। পুঁজিবাজারের বিনিয়োগ ক্ষেত্রে 3 বছরের লক-ইন, আর অন্যান্য জায়গায় কোনো লক-ইন নাই। এবং এই টাকা এফডিআরও করা যাবে, প্রতিরক্ষা সঞ্চয়পত্র কেনা যাবে এবং নগদে। তো এত ইজি সুযোগ যদি অন্যান্য খাতে থাকে, তখন কিন্তু বিনিয়োগকারীরা এখানে এই টাকা নিয়ে পুঁজিবাজারে আসার ব্যাপারে আগ্রহী হবেন না হয়তো, বা কম আগ্রহ থাকবে। তা আমরা এই বিষয়টিকে পুনর্বিবেচনা করার জন্য, বিষয়টিকে রিভিউ করার জন্য ইতিমধ্যে আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে জানিয়েছি বিষয়টি। দ্বিতীয় যে বিষয়টি আপনি নিয়ে এসেছেন কর্পোরেট ট্যাক্স, আমরা বরাবরই বলেছিলাম যে আমাদের দেশে এখন পর্যন্ত প্রচলিত আছে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে 10% ট্যাক্সের গ্যাপ। এই 10% ট্যাক্স গ্যাপেও আমরা যাদেরকে বড়, লার্জ বা আমরা ভালো প্রতিষ্ঠান হিসেবে ট্রিট করতে চাই, বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে, তাদেরকে কিন্তু আমরা আসলে 10% ট্যাক্স গ্যাপ দিয়ে খুব বেশি উৎসাহিত করতে পারি নাই এখন পর্যন্ত পুঁজিবাজারে আসার জন্য। এখন আমরা যদি মনে করি বাজারের গভীরতা বাড়ানোর জন্য, বাজারের উপরে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য, বা বাজারের গতি বৃদ্ধির জন্য এই ধরনের প্রতিষ্ঠানকে আমাদেরকে দরকার, তাহলে কিন্তু তাদের জন্য একটু ইনসেনটিভ দরকার। তো সেই ইনসেনটিভের ক্ষেত্রে এখন যেটা দেখা গেছে যে 10% থেকে এটা 7.5% নেমে চলে আসছে। যদি 7.5% আসে তাহলে আরো বেশি নিরুৎসাহিত হবে। তো এই বিষয়টিকে পুনর্বিবেচনা করে তালিকাভুক্ত কোম্পানির ট্যাক্স 20% নির্ধারণ করার জন্য ইতিমধ্যে আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের বরাবর একটি পত্র দিয়েছি। থার্ড, আপনি যেটা বন্ডের কথা বললেন, বন্ডের ব্যাপারে ইতিমধ্যে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে, বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আমাদের বাজারে যারা বিনিয়োগকারী বা আমাদের পারিপার্শ্বিকতার সাথে চিন্তা করলে আমাদের কাছে কিন্তু বন্ড এখনো জনপ্রিয় হয়নি। তো বন্ডের অনেকগুলো জটিলতা নিরসন করা হয়েছে, এবং যেগুলা নিরসন হয়েছে এগুলাতে ব্যাংকের বন্ডের লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা হয়েছে। কিন্তু আমাদের দেশে দেখেন বেশিরভাগ রিটেল বিনিয়োগকারী দেখবেন ইকুইটি মার্কেটে এবং ক্যাপিটাল গেইনের প্রতি তাদের আগ্রহ। বন্ড মার্কেটে কিন্তু ক্যাপিটাল গেইনের খুব একটা সুযোগ নেই। এখানে ফিক্সড ইনকাম, এটা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, আপনাকে একটা সার্টেন ইন্টারভ্যালে যে আপনি ইন্টারেস্ট পাবেন। তো সেখানে ধরেন ট্রানজাকশন কস্ট কমে এইটাকে আকর্ষণীয় করা যাবে না। এটাকে আকর্ষণীয় করতে হইলে অন্যান্য জায়গার তুলনায় বন্ডের ইন্টারেস্টের উপরে ট্যাক্স কমিয়ে দিতে হবে, ট্যাক্স হাফ করে দিতে হবে। আজকে যদি ব্যাংকের ইন্টারেস্টের উপরে আপনার 10% আইটি কাটা হয়, সেক্ষেত্রে এখানে বন্ডকে লুক্রেটিভ করতে হলে সেটাকে 5% করতে হবে, এবং বন্ডের এই ইন্টারেস্টটাকে আপনার ফাইনাল ট্যাক্স হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে বিনিয়োগকারীরা এখানে আগ্রহী হয়ে আসবে। না হলে আমরা ইতিপূর্বে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি, বন্ডের প্রতি আমাদের দেশে বিনিয়োগকারীদের খুব বেশি আগ্রহ তৈরি হয় না। প্রথমে বন্ড, যেহেতু আমাদের নতুন করে বন্ড মার্কেট আমরা সক্রিয় করতে চাচ্ছি, আমাদের বন্ডের অভিজ্ঞতা আগেও ছিল, কিন্তু বিনিয়োগকারীদের খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে নাই বা বেশি সংশ্লিষ্টতা ছিল না। তো সেই বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে হলে এখানে বিনিয়োগকারীদের জন্য কিছু ইনসেনটিভ প্রয়োজন, আর সেই ইনসেনটিভটা হলো ট্যাক্স কম রেটে তাদের উপরে ধার্য করা। তাহলে হয়তো আপনার এই বিষয়টা বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হইতে পারে। ধন্যবাদ। ফোর্থ হলো যে দেখেন, দীর্ঘদিন যাবতই আমরা বলে আসছি একটি বিষয়, যেমন এখন থেকে যদি 7-8 বছর আগের দিকে তাকান, আপনি দেখবেন যে আমাদের প্রতিদিন যে স্টক এক্সচেঞ্জের লেনদেন হইতো, এই লেনদেনের উপরে আমরা 0.015% ট্যাক্স দিতাম। তো আজকে বেশ কয়েক বছর যাবত এই ট্যাক্সটা বাড়িয়ে, যেমন 1 লক্ষ টাকায় 15 টাকা দিতাম, সেটা এখন 1 লক্ষ টাকায় 50 টাকা দিতে হবে, 0.05% দিচ্ছি। তো এই আপনারা জানেন যে গত 2 বছর যাবত আমাদের বাজারের যে অবস্থা, তাতে কিন্তু আমরা সকল প্রতিষ্ঠানই কম বেশি লসের দিকে যাচ্ছে। কিন্তু লস একদিকে লস হচ্ছে, অন্যদিকে আমরা ট্রানজাকশনের উপরে ট্যাক্স দিয়ে যাচ্ছি, যে ট্যাক্সটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না, এটা রিটার্নও পাওয়া যাচ্ছে না। তো এই জায়গাটাও আমরা মনে করি যদি সরকার সদয় বিবেচনা করেন, তাহলে বিনিয়োগকারীদের জন্য এখানেও কিছু সেফটি হবে, এবং ইন্টারমিডিয়েটারি যারা আছেন তাদের জন্য সেফটি হবে। আর ইন্টারমিডিয়েটারি এবং বিনিয়োগকারী যখন
কমফোর্ট ফিল করবে, তাদের জন্য যখন অপরচুনিটি তৈরি হবে, তখন কিন্তু পুঁজিবাজার অটোমেটিকলি গতিশীলতার দিকে যাবে। তো এই বিষয়গুলোকে যদি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট অন্যরা একটু সুদৃষ্টিতে নেন, বিবেচনায় নেন, তাহলে আমি বিশ্বাস করি আমাদের পুঁজিবাজার গতিশীল হবে। এবং পুঁজিবাজার গতিশীল হওয়া মানে আমি মনে করি যে সার্বিক অর্থনীতিতেই তার একটা প্রভাব পড়বে। কারণ কোনো দেশেই পুঁজিবাজারকে দিয়ে অর্থনীতি নয়, আবার পুঁজিবাজারের গতিবিধির উপরে অনেক দেশেই তার অর্থনীতির পরিমাপ ঘটে। যদিও আমাদের দেশে এখনো আমরা জিডিপির তুলনায় আমাদের পুঁজিবাজারের কন্ট্রিবিউশন অত্যন্ত নগণ্য। তাহলে আমরা কিন্তু এই জায়গায় হয়তো আমরা থাকবো না। আমরা মনে করি যে সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত যে সকল উদ্যোগ বা যে সকল বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসা হয়েছে, এগুলো যদি পুরোপুরি বাস্তবায়িত হয়, আমাদের পুঁজিবাজারই একটি গতিশীল, এবং আমি মনে করি যে সাউথ এশিয়ার মধ্যে আমাদের পুঁজিবাজারটি একটি মডেল পুঁজিবাজার হইতে পারে। ধন্যবাদ জনাব মোহাম্মদ সাইদুর রহমান। আমি এখন মোহাম্মদ আলী সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের যা প্রত্যাশা ছিল যে বাজেটে যেটা হবে, আপনার কি মনে হয় যে এই বাজেট ঘোষণার পরে পুঁজিবাজারে ইতিবাচক ফল দেখা যাবে? আসলে আমাদের দাবি তো ছিল অনেকগুলোই, যেহেতু বাজেটের আসলে আমাদের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে বিয়ার স্ট্যান্ডে ছিল। আমরা হয়তো ভেবেছিলাম যে পুঁজিবাজারে যদি নতুন নতুন বিষয়গুলা বিবেচনা করা হয়, তাহলে আমাদের পুঁজিবাজার একটা নতুন দিগন্ত উন্মোচন হবে এবং বিনিয়োগকারীরাও এখানে এসে আবার আশা সঞ্চার হবে। কিন্তু সরকার কিছু কিছু জিনিস বিবেচনা করেছে, কিন্তু তারপরেও এখানে কিছু হার্ডেল রেখেছে, কিছু বাধা রেখেছে। সেগুলা যদি এখন রিভিজিট করা না হয়, তাহলে আমার মনে হচ্ছে এই বাজেটের যে লক্ষ্য পুঁজিবাজার নিয়ে, সেটা বাস্তবায়ন করা খুব টাফ হবে। যদি যে বিষয়গুলা ইতিপূর্বেই সাইদুর রহমান ভাই আলাপ করেছেন, আমি আরেকটু এক্সপানশন করতে চাই। ব্ল্যাক মানি হোয়াইট অন্য জায়গায় করবে, কোনো রিটেনশনের বিষয় নাই। কেউ ক্যাশ টাকা ঘরে রেখেও সে 10% ট্যাক্স দিয়ে সেটা হোয়াইট হয়ে যাবে। মানে স্নেহশী আছে, সে হয়তো বলবে আমাদের ছোট ভাই, যে দেখা যাবে যে তার ফাইলে আসলে এক্সিস্টেন্স ক্যাশ নেই, বা ক্যাশ তৈরি করবে এখন 10% ট্যাক্স দিয়ে সরকার অ্যাডভান্স ট্যাক্স পেয়ে যাবে। আর পুঁজিবাজারে আসলে সেখানে 3 বছর ধরে অপেক্ষা করতে হবে। এটা আসলে বিনিয়োগকারীরা বা পুঁজিবাজারের জন্য বাংলাদেশ পার্সপেক্টিভে কোনোভাবেই এটা ফলপ্রসূ সিদ্ধান্ত মনে করি না। এখানে রিটেনশন পিরিয়ডটাকে কনসিডার করতে হবে, বাংলাদেশ পার্সপেক্টিভকে কনসিডার রেখে অন্যান্য পয়েন্টগুলোর সাথে অ্যালাইনমেন্ট করে। যেমন আমি যদি এফডিআর 1 বছর রিটেনশন দিই, বা ক্যাশের ক্ষেত্রে যদি এটাকে কোনো ব্যাংকে প্লেস করি, অন্য জায়গায় যদি এটা 1 বছরের রিটেনশন দিই, তাহলে এখানে 1 বছর রিটেনশন দিলে ইকুয়াল ট্রিটমেন্ট পাইলে তাহলে এখানে পুঁজিবাজারে কিছু অর্থ আসবে, যেটা অপ্রদর্শিত অর্থ। যেটা অন দা আদার হ্যান্ড কর্পোরেট ট্যাক্স, যেটা আমরা যদি দেখি এইদিকে ইন্ডিয়ার বাজার যখন খুব খারাপ হলো, তখন দেখা গেল ইন্ডিয়ার কর্পোরেট ট্যাক্স 28 থেকে 22% নামাই নিয়ে আসছে। তখন 35,000 ইন্ডেক্স, 34,000 ইন্ডেক্স থেকে 42,000 গেল। কারণ কর্পোরেট ট্যাক্স যদি লিস্টেড কোম্পানির কমানো হয়, তাহলে কোম্পানিগুলো আর্নিং বাড়বে, শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে পারবে, এখানে ডিসবার্সেবল ইনকাম যেটা সেটা বৃদ্ধি পাবে। সঙ্গত কারণে দেখা গেল কি এই প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্যাক্স কমিয়ে দিয়েছে। এতে করে দেখা যাবে যে পুঁজিবাজারে আসার জন্য যে ট্যাক্স ইনসেনটিভের আসার যে ইয়ে ছিল, সেটা আরো নিরুৎসাহিত হবে। সুতরাং এখানেও একটু ভাবার বিষয় আছে। এটা দুইভাবে অ্যাডজাস্ট করতে পারে, আইদার রেট দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, অথবা সরকারকে কিছু আইন ও কিছু বাধ্যবাধকতা, কিছু প্রণোদনা এগুলো নিয়ে আসতে হবে। যদি এগুলো লাস্ট বাজেটে কিছু ছিল যে 20% করলে ট্যাক্সে কিছু ইনসেনটিভ ছিল, কিন্তু এটাকে সময় উপযোগী করে নিয়ে আসতে হবে। আমার থার্ড বিষয় যেটা পুঁজিবাজারের জন্য, যেটা আমাদের খুবই প্রত্যাশা ছিল, যে ডিভিডেন্ডের উপর যে ট্যাক্স, ডিভিডেন্ড ইনকামের উপরে সেটাকে একটু বাড়ানোর জন্য, সেখানে কিন্তু বাড়ানো হয়নি। আর এটা একটা ব্যাপার ছিল যে এটা উনি আমাদেরকে একসময় বলেছিল যে এই বছর 50,000 করে, পরের বছর এটা আরো একটু বাড়িয়ে দিব। কারণ পুঁজিবাজারে আসলে আমাদের এখানে এমনিতেই লিস্টেড সিকিউরিটি যেগুলো আছে, এগুলার যে অবস্থা, এবং সরকারি কোম্পানি যে ডিভিডেন্ড পে আউট যে ধরনের হচ্ছে, যদি 20% করে ডিভিডেন্ড চলে যায়, ইনস্টিটিউশনাল
ইনভেস্টরের এখানে পার্টিসিপেশন কমে যাচ্ছে, ফরেন ইনভেস্টর কমে যাচ্ছে, এবং এজ ওয়েল এজ আমাদের লোকাল ইনভেস্টর যারা, তাদের তো আসলে এখানে একটা এখন ভীতি অবস্থা তৈরি হয়ে গেছে। তো সার্বিক ব্যবস্থা চিন্তা করে আমি যদি এক কথায় বলি, বাজেটের বিষয়গুলোকে আরো একটু রিভিউ না করলে আমাদের পুঁজিবাজারে এর সূক্ষ্ম প্রতিফলন দেখা দূর হয়ে যাবে। আর একটা বিষয় আমরা বারবারই দেখেছি, যেটা যে আমরা ব্রোকার কমিউনিটি যে ট্যাক্স, আসলে এটা 2010 সালে বাজারটা খুব আপ হয়েছে, তখন এটা 1,15,000 টাকা থেকে 1,50,000 টাকা অ্যাডভান্স ট্যাক্স ডিডাক্টেড এর সোর্স, এবং এটা পরবর্তীতে যাইয়া ফাইনাল সেটেলমেন্ট হয়ে যায়। মানে অন্য কোনো ইনকামের সাথে সেট আপ করা যায় না, ক্যারি ফরওয়ার্ড করা যায় না, কিছুই করা যায় না। তো এখন দেখা গেছে আমরা তো সবাই লস করতেছি, লাস্ট ইয়ার এভরি ব্রোকার হ্যাভিং লস, এই বছরও লস হবে। তো আমরা যখনই যা ট্রানজাকশন করতেছি, এই যে ট্যাক্সটা চলে যাচ্ছে, এটা ফাইনাল সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু এখন যেহেতু মানে 1,00,000 টাকা ট্রানজাকশন করলে, তো আমাদের এখানে যদি 50 টাকা যায়, আমরা ডুইং কস্ট অফ দ্য বিজনেস ইজ হাই, ট্রানজাকশন ভলিউম কস্ট ইজ হাই, এতে করে আমরা কিন্তু বিনিয়োগকারীকেও কম পয়সায় ট্রানজাকশন করতে পারতেছি না। এই জিনিসগুলো কিন্তু বাজেটে, পুঁজিবাজারকে উন্নত করতে হলে বাজেটে এই জিনিসগুলোকে কনসিডারে নিয়ে আসতে হবে। কনসিডার না আসলে এই যে পুঁজিবাজার যেভাবে ছিল বিয়ারিশ, সেখান থেকে ভুলে আসা একটু টাফ হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার মোহাম্মদ আলী সাহেব। আমি এখন সেনাশিস বড়ুয়া সাহেবের কাছে যেতে চাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মানে সাইদুর রহমান সাহেব এবং মোহাম্মদ আলী সাহেব কিছু পয়েন্ট, মানে কিছু পয়েন্ট কিংবা কিছু তথ্য কিছু বিষয় বললেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাজারে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, বাইরেও তো আমরা কিছু পদক্ষেপের কথা শুনেছিলাম যে অনেকদিন ধরে চলতেছে, যে বাজারে নতুন শেয়ার ইনক্লুড করতে হবে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে। আপনার কি মনে হয় এই বাজেটে মানে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তাতে আপনার শেয়ার মানে পুঁজিবাজারে এই জিনিসগুলো তৈরি হবে? আচ্ছা, সো আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আসলে বণিক বার্তাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো এখানে আমি দেখছি আসলে সাইদ ভাই আছেন বা মোহাম্মদ আলী ভাই আছেন, ওনারা কিন্তু সত্যিকার অর্থে ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করেন এবং এটার সাথে ইনভলভ আছেন। তো আমি তো একজন বেসিক্যালি প্র্যাকটিসিং অ্যাকাউন্টেন্ট, আমি খুব বেশি যে পুঁজিবাজারের সাথে ইনভলভ আছি তা না। তো আমি হয়তো আপনাদেরকে, যেহেতু ফাইন্যান্স বিলের সাথে ট্যাক্স ভিএটিটা ইন্টারলিঙ্কড, সেই হিসেবে হয়তো আমি আমার মতামতগুলো হয়তো বলতে পারি। এখানে যেহেতু মোহাম্মদ আলী ভাইয়ের নামও শুনেছি, বা সাইদ ভাই তো ইবিএল সিকিউরিটিজ থেকে সম্ভবত এসেছেন, তো ওনারা অনেক লার্নেড বিজ্ঞজন, তো ওনারা কিন্তু বেশ কয়েকটা বিষয়ে কিন্তু আলোকপাত করেছেন। তো আমরা আসলে যদি বাজেটে যাই বা মানে ফাইন্যান্স বিলটা যদি একটু দেখি, তাহলে আমরা দেখি যে পুঁজিবাজার রিলেটেড যে সেকশনটা আসছে সেটা হচ্ছে আমাদের 19-এর 4টা এ। আর মানে আমি যদি খুব থরলি যদি দেখি, তো সাইদ ভাই যেটা বলছেন যে যেহেতু আমাদের একটা আনডিসক্লোজ মানি লিগালাইজ করার জন্য ল্যান্ড, বিল্ডিং এবং সাথে ক্যাশ, ট্রেজারি বিল, বন্ড বা এরকম আরো কিছু মানে এফডিআর, এখানেও কিন্তু আপনার কি সুযোগে রয়েছে। তো সাইদ ভাইয়ের সাথে এখানে উনি যেটা বলতে যাচ্ছেন যে আমার যদি অল্টারনেটিভ একটা জায়গায় যদি আসলে কি থাকে, ইনভেস্ট করে যদি আমার এই লিগালাইজ করার বা ওয়াইটেন করার স্কোপ থাকে, তাহলে ক্যাপিটাল মার্কেটে সেটা কতটুকু আসবে। এবং এখানে আমাদেরকে আরো বুঝতে হবে যে 19-এর 5টা এতে মানে প্যান্টা এতে কিন্তু ওই ক্লজ গুলো নাই, যেটা সাইদ ভাই খুব প্রেসাইসলি মেনশন করেছেন যে 3 বছর থাকতে হবে। তো আমি আমার প্লেন রিডিং থেকে যেটা বুঝি যে দেখেন এখানে যেটা ওয়াইটেন করার কথা বলা হচ্ছে, 19-এর 5টা এতে যে শর্তগুলো আছে সেটার সাথে কিন্তু 19-এর 4টা এর শর্ত কিন্তু এক না। আপনারা যদি খুব গভীরভাবে দেখেন, 19-এর 4টা এ যেটা পুঁজিবাজার রিলেটেড আছে, সেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে জুলাই 2020 থেকে জুন 2021 পর্যন্ত। তো তার মানে এটা কিন্তু ফরওয়ার্ড লুকিং, মানে আপনি এখন যদি পুঁজিবাজারে একটা ইনভেস্ট করেন, সেটা কিন্তু 19-এর 5টা এ দিয়ে কিন্তু আপনার লিগালাইজ করা যাবে না। সেটা করা যাবে কোথায়, যে আপনি যদি ইনভেস্টমেন্টটা 1 জুলাই থেকে করেন, কারণ এখানে বলে দিয়েছে ইনভেস্টমেন্টটা। আর 19-এর 5টা এ যেটা আছে, যেটা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, ইন মাই ওপিনিয়ন ল্যান্ড বলেন, বিল্ডিং বলেন বা ক্যাশ বলেন, এগুলো এরকম হতে পারে যে আপনি হয়তো পূর্বাচল থেকে একটা জমি নিয়েছেন, বা আপনি আমিন মোহাম্মদ থেকে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছেন, বা আপনার হয়তো 2-3 কোটি টাকার এফডিআর ছিল ব্যাংকে, সেটা আপনি দেখাননি এতদিন সেটা অপ্রদর্শিত ছিল। তো সরকার এই সুযোগটা দিয়েছে যে আপনার জুলাই 2020 থেকে 30 জুন 2021 মধ্যে আমাকে যে রিটার্নটা বা রিভাইজ রিটার্নটা দিতে হবে, সেই রিটার্নে আমি যদি এই অপ্রদর্শিত সম্পদগুলো যদি প্রদর্শন করে থাকি,
তাহলে এই যে টেবিল 1, 2 বা 3 তে যে হারের কর নির্ধারণ করে দেওয়া আছে সেই হিসেবে যদি কর দিই তাহলে সেটাকে ওয়াইটেন করা যাবে। তাহলে সাইদ ভাইকে আমি শুধু এটা বলতে চাই, সাইদ ভাই, যে আমরা যদি এভাবে দেখি তো পুঁজিবাজারের জন্য এটা কাইন্ড অফ এ ফরওয়ার্ড লুকিং, কারণ আমি পুঁজিবাজারকে কিন্তু পিছনের দিকে মানে এই অল্প 13 দিনের জন্য বা 14 দিনের জন্য এই সুবিধাটা দেওয়া হয়নি, পুঁজিবাজারের জন্য একটা লং টার্ম মেজার্স নেওয়া হয়েছে। লং টার্ম মেজার্স মানে আমার 1 বছরের জন্য একটা স্প্যান দেওয়া হয়েছে। আর বাকি যেগুলো আছে এগুলোতে কিন্তু স্প্যানটা খুব কম, উইদিন 30th জুনের মধ্যে যেগুলো আছে মানে আমার এই যে বছরের রিটার্ন দিব এর মধ্যে যদি অপ্রদর্শিত থাকে তো এই অপ্রদর্শিত সম্পদগুলো আমি যদি দেখাই তাহলে কোয়েশ্চেন করা হবে না। তো একটা একটার সাথে কিন্তু ওইভাবে ডাইরেক্টলি ইন্টারলিঙ্কড সেটা বলাটা খুব মুশকিল। তো এখন সত্যিকার অর্থে যে কথাটা আসলে ট্যাক্স রেট নিয়ে আসছে, আমাদের তো আসলে অনেক বছর ধরেই আজকে এই প্যারিটিটা আছে যে 25% এবং 35%-এর প্যারিটিটা ধরেন আজকে 37.5 থেকে যখন 25 আসছিল সেটা সম্ভবত 35 আসছিল, সেটাও আজকে থেকে প্রায় 7 বছর আগে 14-15 অ্যাসেসমেন্ট ইয়ারে। তো তার আগে কিন্তু প্যারিটি আরো বেশি ছিল, 37.5 ছিল আর 25 ছিল 27.5 ছিল। তো আসলে অবশ্যই আমি মনে করি ট্যাক্স ইজ ওয়ান অফ দ্য ইনসেন্টিভ যেখানে মানুষ আসলে সত্যিকার অর্থে দেখে যে আমি পুঁজিবাজারে কি আসবো কি আসবো না। বাট আমার কাছে মনে হয়নি যে এটা নাম্বার 1 আমার ইনসেন্টিভ বা ইনডিউসমেন্ট যে আমি শুধু ট্যাক্স রেট রিডাকশনস এর জন্যই পুঁজিবাজারে আসবো। এটা অনেকগুলো ইস্যুস কিন্তু এখানে থাকে, কারণ হয়তো অনেক কোম্পানির ক্যাপিটাল দরকার, তো ক্যাপিটাল দরকার হলে সে হয়তো মানে ফাইন্যান্সিং এর জন্য সে হয়তো এই ক্যাপিটাল মার্কেট থেকেই ফাইন্যান্সটা রেজ করবে, তখন তার কাছে হয়তো রেট কত কমলো ট্যাক্স রেট সেটা কিন্তু হয়তো বড় ধরনের কোন ধরনের। আসলে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আসলে দুটা সেকশন কিন্তু দুভাবে অ্যাপ্লিকেবল, মানে আপনার একটা হচ্ছে ফরওয়ার্ড লুকিং আর একটা হচ্ছে আপনি এ পর্যন্ত যা আপনার অপ্রদর্শিত সম্পদ ছিল সেই সম্পদগুলো যদি ডিক্লেয়ার করেন তাহলে তো দুই স্কিমে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা আপনাকে মানে বলতে যাচ্ছিলাম যে লাইক তাহলে কি ধরেন আমরা যে পরিবর্তনগুলো দেখেছি এবারে বাজেটে বিশেষ করে কোম্পানিগুলোর ক্ষেত্রে সেকশন 30K এবং একটা নতুন যে সেকশন আনা হয়েছে বিজনেস প্রমোশন এক্সপেন্সের উপরে, এই লিমিটটা যদি আসলে যদি ইম্পোজ করে দেয় তাহলে দেখা যাবে কি যে তার ব্যবসায়িক প্রয়োজনে খরচ করতে হবে কিন্তু ট্যাক্স অফিসের পারপাসে সেটা কিন্তু আপনার ইনকাম হিসেবে অ্যাড হয়ে যাবে। তো যদি ইনকাম হিসেবে অ্যাড হয়ে যায় তাহলে দেখা যাবে আপনার সেই কোম্পানিগুলোকে অনেক বেশি পরিমাণে ট্যাক্স দিতে হবে। আমি দুটো এক্সাম্পল দেখেছিলাম, একটা টেলিকম কোম্পানির আর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির। তো তাদের যে পরিমাণ বিজনেস প্রমোশন এক্সপেন্স আছে এটা যদি আসলে এই পরিমাণে বেড়ে যায়, টেলিকম কোম্পানির যদি লিস্টেড কোম্পানি এটা, তো তার রেট যেহেতু ধরেন অনেক হায়ার, তো তার কিন্তু অনেক ট্যাক্স চলে যাবে। তো যদি ট্যাক্স চলে যায় স্বাভাবিক তার প্রফিটে এফেক্ট আসবে, আর প্রফিটে এফেক্ট আসলে আমার ইপিএস কমে যাবে যেটা সরাসরি আমাদের মার্কেটকে কিন্তু এফেক্ট করবে। এই জন্য আমি মনে করি যে ধরেন এটা শুধুমাত্র প্রাইভেট কোম্পানি না, লিস্টেড কোম্পানিগুলো যারা আছে বিশেষ করে ফার্মা সেক্টর যেখানে আমরা গ্রোথটা দেখছি তাদেরকে কিন্তু সত্যিকার অর্থে অনেক বেশি এফেক্ট করবে বলে আমার মানে মনে হয়। তো আমি কিছু পজিটিভ সাইডও দেখেছি যে লাইক যেটা মোহাম্মদ আলী ভাই বলেছেন ডিভিডেন্ড ইনকামের উপরে। তো সত্যিকার অর্থে আমরা যদি ডিভিডেন্ড ইনকাম দেখি যারা ব্যক্তি বিনিয়োগকারী তাদের কিন্তু ডিভিডেন্ড ইনকামের উপরে যদিও 10% বা 15% ট্যাক্স নেওয়া হয়, কিন্তু যারা একটু হাই এন্ডের ইনকাম আছে তাদের ট্যাক্স রেট কিন্তু ধরেন এখনকার আইন এখন যদি এটা ঠিক হয় 25% মতো ট্যাক্স দিতে হয়। তো এই জন্য ওই 50,000 টাকার এক্সামশনসটা সেটা হয়তো বাড়ালে অবশ্যই আমি মনে করতাম যে ব্যক্তিগতভাবে যে মানুষের মধ্যে একটা আগ্রহ জন্মাতো যে আমি ক্যাপিটাল মার্কেটে আসলে ইনভেস্ট করব। দেন একটা পরিবর্তন শুধু আসছে সেকশন 56-এ, যেখানে দেখা যায় যে আপনার বিদেশি যে সমস্ত ফান্ড বা ট্রাস্ট যারা আছে তারা যদি ইনভেস্ট করতো এবং তাদের ডিভিডেন্ড ইনকামের উপরে আগে আপনার 30% ট্যাক্স হতো, কারণ অনেক জায়গায় হ্যাজ ফান্ড আছে অনেক জায়গায় ট্রাস্ট ফান্ড আছে তাদের ডিভিডেন্ড ইনকামের উপরে 30% ট্যাক্স হয়ে যেত। এবারের বাজেটে সেটা 30% থেকে 20% আনা হয়েছে, তো তার ডিভিডেন্ড ইনকামের উপর ট্যাক্স কিন্তু 10% কমে যাচ্ছে। তো এটা একটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, আমরা যদি মানে এফডিআই কে এই সেক্টরে আনতে চাই তো এটা খারাপ নয়। কিন্তু যেহেতু এখানে মোহাম্মদ আলী ভাই আছেন উনি এই ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কড, আসলে 53BBB তে যে পরিবর্তনটার কথা বলা হচ্ছে আসলে সেটা 2011 সালের একটা এসআরও ছিল, এসআরও নাম্বার 383। এই 383 দিয়ে কিন্তু আপনার এই 0.1% কে কিন্তু আপনার 0.05% এনেছিল। তার মানে এতদিন পর্যন্ত যে সুবিধাটা পাচ্ছিল সেটা এসআরও দিয়ে পাচ্ছিল। আর এখন যেটা হয়েছে যে যেহেতু আইনের মধ্যে 0.1% ছিল তাহলে আইনকে রেকটিফাই করার জন্য আসলে সত্যিকার অর্থে এই পরিবর্তনটা আনা হয়েছে। তো তার মানে
এখন যেভাবে চলছে 0.05, সে 0.5 থাকবে, ওই এসআরওটা আর বলবৎ থাকবে না, এখন আইন দিয়ে চলবে। এইটা নতুন করে যে আমাদের ব্রোকারেজ হাউস যারা আছে তাদেরকে যে খুব বেশি সুবিধা দিবে তা না। তো মোটা দাগে হয়তো এই জিনিসগুলোই আছে। আর সবচেয়ে বড় যে জিনিস আসলে সত্যিকার অর্থে এখন যে প্যান্ডেমিক পিরিয়ডটা চলছে, অনেক কোম্পানি তাকে ফিক্সড কস্ট বিয়ার করতে হচ্ছে। তার রেভিনিউ যদি না বাড়ে, মানুষের কনজাম্পশন যদি না বাড়ে, সেলস বাড়বে না, সেলস না বাড়লে তার প্রফিট বাড়বে না, খরচ যদি সেম থাকে তার লস হওয়ার সম্ভাবনা আছে। এখন এই সমস্ত জায়গায় যদি আসলে সত্যিকার অর্থে আমাদের ম্যাক্সিমাম কোম্পানি যদি গত বছর হচ্ছে যদি এবছরে যদি লস করে, বিশেষ করে আমাদের তো জুন এন্ডিং কোম্পানিগুলো বেশি, তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার সত্যিকার অর্থে এটা বিনিয়োগকারীদেরকে পুঁজিবাজারে আসতে নিরুৎসাহিত করবে, কারণ প্রফিট কম থাকলে তার স্বাভাবিক ভ্যালুয়েশনটা কমে যাবে। তো যার ফলে এই অপ্রদর্শিত আয় এখানে আমাদেরকে বৈধ করার সুযোগ দিলেও যদি কোম্পানি ভালো পারফর্ম না করে, মার্কেট যদি আসলে ঠিক না থাকে, তাহলে মানুষ তো আসলে আমরা সেই মোটিভেশনটা আমি মানুষকে দিতে পারবো না। তো আমি হয়তো অনেকগুলো বিষয় বলে ফেলেছি, আসলে আমি এই বিষয়ে খুব বেশি অভিজ্ঞ নই। তো এই আর কি, আমার মোটা দাগে আমার এগুলোই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্নেহাশিস বড়ুয়া সাহেব, খুব ভালো বলেছেন, খুব সুন্দরভাবে পয়েন্টগুলো তুলে ধরেছেন। আমি এখন সাইদুর রহমান সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে উনি তো কিছু পয়েন্ট বললেন, আপনার কি মনে হয়? আপনি তো মানে পজিটিভলি দেখছেন জিনিসগুলো। দেখেন, সরকারের উদ্যোগকে আমরা কখনো নেগেটিভ ভাবে দেখতে চাই না। আমাদের যেটুকু করেছে পজিটিভ, সেটাকে আমাকে পজিটিভ হিসেবে নিতে হবে। বাড়তি যে সুবিধাটুকু আমার প্রয়োজন বা যেটুকু আমার গতিশীলতা বৃদ্ধি করবে, সেই বিষয়গুলোকে আমি অ্যাড্রেস করতে চাই। যেমন মোহাম্মদ আলী সাহেব যেটা পয়েন্ট আউট করলেন যে লভ্যাংশের বিষয়টা, আসলে এখানে আমাদের লভ্যাংশের ব্যাপারে কিন্তু আমাদের প্রস্তাব ছিল এটাকে 2 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি করা হোক। তাহলে এখন আসলে আপনি যদি আমাদের পুঁজিবাজারের দিকে লক্ষ্য করেন, দেখবেন যে বিনিয়োগকারীরা লভ্যাংশ, নগদ লভ্যাংশের ব্যাপারে খুব বেশি আগ্রহী হচ্ছে না। কারণ একজন ইয়েতে আপনার ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের জন্য 10% ট্যাক্স কেটে রাখতেছে, এবং পরবর্তীতে যেটা স্নেহাশিস বাবু বললেন যে অ্যাপ্লিকেবল রেটে, যেমন ধরেন আমি যদি ইয়েতে ডিভিডেন্ড দেই, তাহলে আমাকে 30% ডিভিডেন্ড নেই, তাহলে তার 30% আমাকে ট্যাক্স দিতে হবে। তো 30% যদি আমি ইনকাম ট্যাক্স দিয়ে ফেলি, তাহলে আমার কাছে আসলে সত্যিকার অর্থে ওই ডিভিডেন্ডটা কতটুকু থাকতেছে, আর সেই ট্যাক্স দিয়ে আমি সেই ট্যাক্স দেওয়ার পরে ডিভিডেন্ড পাওয়ার জন্য সেই ডিভিডেন্ডের প্রতি আমার কতটাই আগ্রহ থাকবে যে বিনিয়োগকারী হিসেবে। সেই জন্য আমাদের একটা প্রস্তাব ছিল যে 10% যে ট্যাক্সটা নেওয়া হয়, এটা কি ফাইনাল ট্যাক্স হিসেবে নেওয়া হয়। কারণ একবার তো কর্পোরেট ট্যাক্স কোম্পানি দিচ্ছে, কর্পোরেট ট্যাক্স দেওয়ার পরেই কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে। তো সেখান থেকে যদি আমার 25%, 30% ডিভিডেন্ড, কারণ লার্জ ইনভেস্টররা কিন্তু থাকছে না। লার্জ ইনভেস্টর যারা, তাদের উপরে কিন্তু এটা প্রযোজ্য হচ্ছে। রিটেল ইনভেস্টরদের উপরে কিন্তু আসলে সেটা ইফেক্ট আসবে না। রিটেল ইনভেস্টরের সুবিধা কি দুটা, একটা হলো প্রথমে 50,000 টাকা পর্যন্ত তার উপর ট্যাক্স কাটছেই না, দ্বিতীয়ত তার এটা হয়তো 10% এর মধ্যে সীমিত থাকছে। কিন্তু তাদেরকে দিয়ে তো আসলে স্মল রিটেল ইনভেস্টররা দিয়ে তো বাজারকে গতিশীল করা যাবে, সেখানে লার্জ ইনভেস্টরদেরকে লাগবে। তো লার্জ ইনভেস্টররা যখন দেখবে যে তার ডিভিডেন্ডের ম্যাক্সিমামটা এই চলে যাচ্ছে ট্যাক্স পারপাসে, তখন তো তার এই ডিভিডেন্ড নেওয়ার মতন আগ্রহ থাকবে না। আর যখন নাকি বিনিয়োগকারী ডিভিডেন্ডের প্রতি আগ্রহী না হবে, তাহলে হোল্ডিং পিরিয়ড তার কমে যাবে, এবং বিনিয়োগকারীর হোল্ডিং পিরিয়ড যদি কমে যায়, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু বাজারের গতিশীলতায় বিঘ্ন ঘটে। এই বিষয়টি অবশ্যই আলোচনা দরকার। আর স্নেহাশিস বাবু যেটা বলেছেন, একটা জায়গায় আমার একটু মনে হয় একটু সংশোধন দরকার, যে 53 আর 56 এর যে জায়গায় বলেছেন 1% এর যে ইস্যুটা, এটা সম্ভবত আমাদের সাথে রিলেটেড না, এটা বোধহয় এক্সপোর্ট ইম্পোর্টের সাথে রিলেটেড। আর 0.5 যেটা আছে রিমেন সেম রয়ে গেছে, এটা চেঞ্জ করেনি। কিন্তু আমাদের এখানে দাবিটা ছিল, যেটা আমি এর আগে ইয়েতে বলেছিলাম, যে এই 0.05 কে 5 এর পরিবর্তে আপনার ইয়ে করার জন্য 0.015 করার জন্য। কারণ এখন আমাদের যেই পরিমাণ লেনদেন হয় বিগত কয়েক বছর যাবত, আমাদের কোনো প্রতিষ্ঠানের কোনো লাভজনক অবস্থা নাই, বরং লসে থেকে এই ট্যাক্সটা পেমেন্ট করা হচ্ছে। আর এই ট্যাক্সকে ক্যারি ফরওয়ার্ড করার, অ্যাডজাস্ট করার কোনো সুযোগ না থাকার ফলে এই সংশ্লিষ্ট কোম্পানি এটার কোনো বেনিফিট পাচ্ছে না। আর আমরা যেটা বারবারই বলে আসতেছি, যে আমাদের বাজারে ভালো প্রতিষ্ঠান আনতে হবে, বাজারের গভীরতা বাড়াতে হবে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে
এটা নিয়ে আপনার নীতি নির্ধারণী মহল বা রেগুলেটরকেও দোষারোপ করা হচ্ছে যে তারা ভালো কোম্পানি। আসলে নীতি নির্ধারণী মহল বা রেগুলেটর কিন্তু কোনো ভালো কোম্পানির জন্য মার্কেটিং করবে না, এটা তাদের জবের মধ্যে পড়ে না। এটা কিন্তু করব আমরা যারা মার্চেন্ট ব্যাংকার আছি তারা করব, স্টক এক্সচেঞ্জ গুলা করবে, এই প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো আমাদের করার কথা। কিন্তু আমাদের এই প্রমোশনাল অ্যাক্টিভিটিস বা আমাদের কমিউনিকেশনে ততক্ষণ পর্যন্ত কোনো এন্টারপ্রেনার কনভিন্স হবে না যতক্ষণ পর্যন্ত সে তার কাছে কোনো লাভজনক অবস্থা দৃশ্যমান না হয়। তো সেখানে একটা লিস্টেড কোম্পানি এবং একটা নন লিস্টেড কোম্পানির রেগুলেটরি স্ট্রাকচার কমপ্লায়েন্সের মধ্যে গালফ অফ ডিফারেন্স। তো সেইখানে এই তো এত কমপ্লায়েন্সের মধ্যে ঢুকে 7.5% ট্যাক্স তাকে কখনোই উৎসাহ যোগাবে না, তাকে নিরুৎসাহিত করবে। সেই জন্য এই ট্যাক্সটা হয়তোবা অনেকে ভাবতে পারে যে যদি এমনি আমাদের ট্যাক্স কালেকশন নিয়ে অনেক জটিলতা, তারপরে যদি আবারও তাদেরকে বাড়তি সুযোগ দেওয়া হয়। আমি মনে করি যে বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠানগুলা বড় বড় প্রতিষ্ঠান আছে নামে দামি যারা ভালো করছে তাদেরকে আনলে সরকারের যদি পার্সেন্টেজ কমও মনে হয় কিন্তু ভলিউম অফ ট্যাক্স কালেকশন অনেক বেশি হবে। কারণ পুঁজিবাজারের জন্য যে সকল অতিরিক্ত নিয়ম কানুন পরিপালন করা দরকার সেগুলা করতে গেলে অবশ্যই তাকে বেশি ট্যাক্স ওখানে দেওয়ার প্রশ্ন আসবে। তো সেই দ্বিতীয়টা হলো আপনি দেখেন আমাদের বড় বড় গ্রুপ বড় বড় কোম্পানি যারা আছে কয়টা নন লিস্টেড প্রতিষ্ঠান ফরমালি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সেটার সংখ্যা খুবই রেয়ার। কিন্তু যদি লিস্টেড হয় তাহলে তাকে কিন্তু অবশ্যই ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে সেখান থেকে কিন্তু আরেক দফা সরকারের ট্যাক্স পাচ্ছে। কারণ পাবলিক লিমিটেড কোম্পানি ডিভিডেন্ড দিয়ে সরকারের ট্যাক্স কিপ করার কিন্তু তার কোনো রাস্তা নাই, ভুল তথ্য দেওয়ার কোনো সুযোগ নাই তার। তো সেক্ষেত্রে কিন্তু সে যথাযথভাবে ট্যাক্স দিতে হবে। তার মানে একটি লিস্টেড কোম্পানি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হয়, ডিভিডেন্ড ডিক্লারেশন ডিভিডেন্ডের আগেও তাকে যথাযথ ট্যাক্স দিয়ে আসতে হবে, আবার ডিভিডেন্ড ডিক্লারেশনের সময় যথাযথভাবে বিনিয়োগকারী থেকে ট্যাক্স কর্তন করে সরকারের হিসাবে জমা দিতে হবে। তাছাড়া আরো একটি বিষয়, লিস্টেড কোম্পানিতে যে সকল হাই পেড এমপ্লয়িরা আছে তাদেরও ট্যাক্স কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে মান্থলি বেসিস ট্যাক্স কেটে কিন্তু এটি জমা দেওয়া হয়। একটা নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে অতটা কমপ্লায়েন্স করার সুযোগ হয় না। তো সেই সকল ক্ষেত্রে এরকম অনেক এক্সাম্পল আছে যে আমরা যদি ভালো বিজনেস হাউস গুলাকে, লার্জ বিজনেস হাউস গুলাকে আমরা আমাদের পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত করতে চাই, তাহলে প্রাথমিকভাবে তাদেরকে আকৃষ্ট করার জন্য কিছু সুযোগ দেওয়া দরকার। আর সুযোগের মধ্যে এইটাই বেস্ট অপশন, তাদেরকে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়া। অথবা ইভেন এমনও করা যেতে পারে হয়তো লিস্টিং এর জন্য 1 বছর সে ট্যাক্স এক্সাম্পশন পেয়ে যেতে পারে, 2 বছর ট্যাক্স এক্সাম্পশন পেয়ে যেতে পারে। কারণ সে তো একবার লিস্টেড হয়ে গেলে সে এখান থেকে বের হয়ে যাবে না, সে তো তার এই ব্যবসাকে সচল রাখবে। তো 1 বছর 2 বছর এক্সাম্পশন দিয়েও যদি তাদেরকে বাজারের সাথে সম্পৃক্ত করা যায় তাহলে ডাউন দ্য লাইন কিন্তু সরকারের জন্য এটা একটা পার্মানেন্ট কালেকশনের সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। তা পরিশেষে বলতে চাই, যেমন হিসাব পত্র নিয়েও অনেক রকম আলোচনা আছে, লিস্টেড এবং নন লিস্টেড। লিস্টেড কোম্পানিগুলো কিন্তু হিসাবপত্রের মধ্যে ত্রুটি বিচ্যুতি রাখার সুযোগ তাদের থাকে না, তাদের উপরে এতভাবেই মনিটরিং হয়, তারা প্রতি কোয়ার্টারে একটা ডিক্লারেশন ফাইন্যান্সিয়াল পজিশন কিন্তু আনঅডিটেড হলেও ডিক্লারেশন দিতে হয়। আবার সেখানে যদি কোয়ার্টার টু কোয়ার্টার কোনো সিগনিফিকেন্ট ডেভিয়েশন হয় সেটার জন্য কিন্তু তাদেরকে ক্লারিফিকেশন দিতে হয়, তাদের উপরে কোয়েরিজ হয়। এবং যখন বছরের শেষে যায় 4টি কোয়ার্টার একসাথে যোগ করা হয়, সেখানে যদি কোনো সিগনিফিকেন্ট ডেভিয়েশন দেখা যায় আপ অর ডাউন যেভাবেই হোক না কেন, সেটার জন্য কিন্তু তাদেরকে কোয়েরি করা হয়, সেগুলোর সম্পর্কে তদন্ত করা হয়, যার ফলে সরকারের এখান থেকে ট্যাক্স পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু একটা অতালিকাভুক্ত কোম্পানি বা নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু এত সুযোগ থাকে না ট্যাক্স, ভ্যাট বা আদার রেগুলেটরি বিষয়গুলো নিয়ে তাদের উপরে। সেই জন্য আমরা এই জায়গাটায় যদি গুরুত্ব দিই তাহলে আমাদের পুঁজি বাজারও ভালো হবে, পুঁজির সরবরাহ বাড়বে, আমাদের শিল্পায়নের সুবিধা হবে, আমাদের বিনিয়োগকারীদের জন্য সুবিধা হবে, সরকারের রাজস্ব আদায়ের সুবিধা হবে। এখন আমরা বলতেছি যে আমরা সকল প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে চাই, আমরা পুঁজিবাজারকে সমৃদ্ধশালী করতে চাই,
কিন্তু তাদেরকে আগ্রহী করার মতো যদি সুযোগ আমরা তৈরি করতে না পারি, তাহলে কি তারা আমাদের সাথে সম্পৃক্ত হবে? আর তারা যদি সম্পৃক্ত না হয়, তাহলে আমরা কি পুঁজিবাজারকে শক্তিশালী করতে পারবো, গতিশীল করতে পারবো? কারণ আমি মনে করি সারা বিশ্বের রেকর্ড অনুযায়ী যদি দেখেন, পুঁজিবাজার প্রত্যেক দেশেরই অর্থনীতির একটি শক্তিশালী অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমাদের দেশে এটা এখনো হতাশার জায়গায় রয়ে গেছে। আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর ডাইনামিক দিক নির্দেশনা, পুঁজিবাজার যেহেতু ওনাদের একবার বিবেচনায় নিয়েছেন, অনেকগুলা রিফর্মের বিষয়ে তারা আলোচনা করেছেন, তো সেগুলো বাস্তবায়ন হয়তো একটু সময়ের ব্যাপার হবে, এগুলো বাস্তবায়ন হলে পুঁজিবাজার গতিশীল হবে এবং পুঁজিবাজারের সাথে সবাই সম্পৃক্ত হবে। ধন্যবাদ শাহিদুর রহমান সাহেব। মোহাম্মদ আলী, এই বিষয়ে আপনার মন্তব্য কি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, দেখো আমি প্রথমে এর কথা বলি। আমরা দুইজনেই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। সে হয়তো প্র্যাকটিস করে, ট্যাক্স নিয়ে কাজ করে, একসময় আমিও কাজ করতাম একটা মিনিটে থাকতে। তো তার যুক্তিগুলা ভালো, যে এখানে সে বললো যে প্রফেশনাল এক্সপেন্ডিচার, আমি দেখেছি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর টোটাল এক্সপেন্ডিচারের প্রায় 50%ই প্রফেশনাল এক্সপেন্ডিচার থাকে। অলমোস্ট যেগুলার সাইজ মাঝারি, বড়গুলোর হয়তো কমে যায়। প্রফেশনাল এক্সপেন্ডিচারকে এন্টারটেইনের মতো করে আলাদা ধারা এনে স্ল্যাব বাদ দিয়ে যদি ট্যাক্স ধরে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর আয় একটা বড় ধরনের ডিডাকশন করবে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস ওয়ান থিং। অন দা আদার হ্যান্ড, যে আলোচনাগুলো হলো, এই আলোচনার মধ্যে আমি সবচেয়ে বেশি আশাহত হয়েছি এখানে যে ট্যাক্স রেটটা যেহেতু বিনিয়োগকারীকে একটু বেশি ডিভিডেন্ড দেওয়ার জন্য গতবারও ক্যাশ ডিভিডেন্ডের প্রভিশন রেখেছে, বোনাস ডিভিডেন্ডকে লক করেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিভিন্নভাবে। ডিসবার্সেবল ইনকামটাকে বাড়ানোর জন্য লিস্টেড কোম্পানিগুলা অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচারিং সেক্টরে হলো ট্যাক্স রেটটা একটু কমানো উচিত ছিল ইন দ্য লাইন অফ দ্য প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটা যদি না করা হয়, এই জুন এন্ডিং এ কোম্পানিগুলো আসলেই ডিভিডেন্ড দিতে পারবে না। আর যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর as well as foreign investor, local investor, তাদের কিন্তু yield of the fund, মানে যে ইনভেস্টমেন্ট yield অনেক কমে আসবে। এটা বাজারে একটা নেগেটিভ প্রভাব মানে থাকবে। আরেকটা ব্যাপার যেটা বলতে হয় যে বন্ডের উপরে ইনকাম ট্রেডিং কমিশনের ক্ষমতা দেওয়া হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে, যে কমিশন এটা নির্ধারণ করবে কি উইথহেল্ড করবে। এটা আসলে ইনকাম ট্যাক্স ঠিক আইনের সাথেও আমার মনে হয় কিছুটা যায় না আর কি। এটা যদিও পরবর্তীতে দেখা যাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেহেতু বন্ড এখনো ট্রানজাকশন হচ্ছে না, সেই জন্য এটা বলা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইনকামের ব্রোকাররা যে ইনকাম করবে সেটার উপরে ট্যাক্স উইথহোল্ডিংটা ফিক্স করবে। এগুলো নানান ক্ষুদ্র ক্ষুদ্র দিক আছে। একটা জিনিস এখানে শুধু এক্সাম্পশন দিয়েছে, রেসনাসিস খুব কারেক্টলি বলেছে, ফরেন ফান্ড, ট্রাস্ট ফান্ড, এদের যে ট্যাক্স রেটটা সেখানে দিয়েছে 10% মতো ছাড় দিয়েছে। মানে এটা আমাদের লেভেলের, রেসিডেন্ট লেভেলে নিয়ে আসছে। এট দ্য সেম টাইম এটা কিন্তু করা উচিত ছিল, আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে আরো কিছু এক্সাম্পশন দেওয়া উচিত ছিল। এবং রিটেনশনের যে বিষয়টা, যেটা গোয়িং ফরওয়ার্ড আছে, আমাদের ফরওয়ার্ড 3 ইয়ার্স রিটেনশনে এখানে ব্ল্যাক মানি মানে যে আনডিসক্লোজ মানি আসবে বলে আমি মনে করি না। যেহেতু আমরা মার্কেটিং সাইডে, ডিমান্ড সাইডে কাজ করি, এখানে আমরা বিভিন্ন ভাবে দেখেছি যখন কাউকে অ্যাপ্রোচ করি একটা ইকুইটিকে অ্যানালাইসিস করে যে দেখেন এই কোম্পানিটা এই হবে, বলে যে আপনি 2 মাসে কি হবে সেটা বলেন, 3 মাসে কি হবে, কাউকে আরো বুঝাইয়া 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর করা যায়। এটা 3 বছর করতে গেলে আসলে এখানে কেউ বিনিয়োগ করতে চায় না। এবং বাংলাদেশে যারা লং টার্ম বিনিয়োগ, আমরা যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও করি, আমাদের জন্য হয়তো আমরা 3 বছর প্ল্যান করি বা 2 বছর প্ল্যান করি। 3 বছরের প্ল্যান সাধারণত আমরা যারা নীতি নির্ধারকেরা নিতে চায় না। 1 বছর 2 বছর ম্যাক্সিমাম। 3 বছরের ব্যাপার বললে যদি বলি এই কোম্পানিটা 3 বছরেই হবে, তখন আমাদের কাছে রিপ্লাই আসে, আরে 3 বছর তো সরকারই চেঞ্জ হয়ে যাবে, দেশে যাবো, 3 বছরের কোম্পানি কোথায় যাবে, সরকার আর সরকারের পলিসিগুলো তো ফিক্স না। এখানে বিনিয়োগকারী যে 3 বছরের জন্য একটা টাকা রিটেন করবে, এখানে তো ফিক্স পলিসি না। ফিক্স পলিসি যেহেতু পলিসিগুলো ভেরি করে, এই যে ধরেন ফার্মাসিতে যে নতুন একটা রুল নিয়ে আসলো, এখন যারা লং টার্মে ফার্মাসিতে বিনিয়োগ করছে চিন্তা করে যে ফার্মাসি 5 বছরে গ্রো করবে, এদের জন্য এটা বড় ধরনের একটা সেটব্যাক হয়ে যাবে। এই বিষয়গুলা বাজেটে যে আছে, আমার মনে হচ্ছে বাজেট
খুব বেশি পুঁজিবাজার বন্ধ হয় নাই, কিন্তু আগে বা বিফোর বাজেট বা বাংলাদেশ ব্যাংকে মানে ডিমান্ড সাইড ক্রিয়েট করার জন্য ব্যাংকগুলোকে 200 কোটি টাকার বিনিয়োগের যে পরিপত্র এবং বিভিন্ন ধরনের সার্কুলার, যেসব সরকারি প্রতিষ্ঠানকে স্ট্যান্ড করা, নতুন নতুন কোম্পানি নিয়ে আসা, সেই সব বক্তব্য খুবই আকর্ষণীয়, মনোগ্রাহী, কিন্তু এটা বাস্তবতা পরিবলনের যে দিক নির্দেশনা সেটা কিন্তু দেখা যায়নি। আরেকটা বিষয় এখানে বলতে হয় যে আমাদের মার্কেটে 25% এভাব হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। এই এই প্রণোদনার প্রভূত পরিমাণ অর্থ, প্রভূত পরিমাণ হিটটা কিন্তু তাদের উপরে উঠবে। তাদেরকে ডিসিপ্লিন করা, তাদের সুরক্ষা করা, কিন্তু এখানে একটা বড় ধরনের সেটব্যাক আছে। যেমন ধর ব্যাংকে বলা হয়েছে তুমি 6% ইন্টারেস্ট দিবা, 9% লেন্ডিং করবা। সরকারের সঞ্চয়পত্র সুদের হার কিন্তু 10 থেকে 11%, এবং সরকার কিন্তু এই বাজেটে আরো কিন্তু গভর্নমেন্ট বরোইং বাড়াচ্ছে। তাহলে দেখেন এই ব্যাংকগুলো কিন্তু ফান্ড স্কারসিটিতেও পড়বে। তো এই টোটাল ভেলোসিটি অফ দ্য মানি ইনফ্লো অফ দ্য ইকোনমি, যেটা ডিপোজিট ফাইন্যান্সিং দিয়ে আসবে, সেটা হিট করতে পুঁজিবাজারে কিন্তু সময় লাগবে। তবে আমি বিশ্বাস করি এখনো যে বাজেটের আগে কিছু কিছু জিনিস আমরা সাইদুর রহমান ভাইও বলেছে, আমরা চেষ্টা করতেছি একটু রিভিজিট করার জন্য। পার্টিকুলারলি হয়তো 2-3টা পয়েন্টকে আমরা গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে রিটেনশন পিরিয়ডটা একটু কমায় নিয়ে আসা অথবা বিনিয়োগকারীদের উপরে দেওয়া এটা একটা বিষয় আছে। সেকেন্ড যে বিষয়টা আমরা মনে করি কর্পোরেট ট্যাক্সটা অন্তত ম্যানুফ্যাকচারিং সেক্টরে হলো কিছুটা অ্যাডজাস্ট করা। থার্ড যে বিষয়টা হচ্ছে ব্রোকার কমিউনিটি, ইন্টারমিডিয়েটকে বাঁচানোর জন্য, ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টরদেরকে বাঁচানোর জন্য এখানে কিছু রিভিজিট করা। থ্যাংক ইউ অল। আছে মানে পুঁজিবাজার বিষয়ক যে অভিজ্ঞতাটা আসলে খুব বেশি নাই, এত গভীর না। মোহাম্মদ আলী ভাই বা সাইদুর ভাই যেরকম অভিজ্ঞ মানুষ, সে জায়গায় আসলে নিজেকে খুব ছোট মনে হচ্ছে আর কি, ওনাদের সামনে যা বলছি ঠিক আছে কিনা। তো আমি শুধু স্বাভাবিকভাবে বুঝি আর কি যে জিনিসটা, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসই আসলে একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে যাওয়া উচিত। মানে প্রত্যেকটা কান্ট্রির একটা মানে ট্যাক্স পলিসি বা ট্যাক্স স্ট্রাকচার থাকা উচিত, কিভাবে তারা ডিফারেন্সিয়েট করবে বিটুইন প্রাইভেট এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি। তো এখন সাইদুর ভাই যেটা বলেছেন ব্রডার অ্যাসপেক্টে, যে সত্যিকার অর্থে যে এখানে একটা গ্যাপ না থাকলে মানুষের মধ্যে একটা মোটিভেশন বা ইন্ডিউসমেন্টটা থাকে না, এই দুটার মধ্যে যদি কোনো একটা স্প্রেড না থাকে। কারণ স্বাভাবিক লিস্টেড কোম্পানি হলে তো আপনাকে অনেক হ্যাসেলস এর মধ্যে যেতে হচ্ছে, বুককিপিং বলেন, কমপ্লায়েন্স বলেন, সবকিছুই। তো আমি শুধু সাইদুর ভাইকে এটাই বলতে চাচ্ছিলাম যে ভাইয়া, আমাদের এক্সিস্টিং 10% থাকার পরও কিন্তু অনেক ভালো ভালো কোম্পানিগুলো আসতে চায়নি। ধরেন আমি যদি বলি, আমি আমার চাকরি জীবনে গ্রামীণ ফোন হচ্ছে আমার একটা কোম্পানি যেখানে আমি চাকরি করে আসছি। আমি যখন দেখলাম গ্রামীণ ফোনকে সুবিধা দেওয়া হলো যে তোমার ট্যাক্স রেট 10% কমিয়ে দেওয়া হবে তুমি যদি লিস্টিং এ আসো, তো কি হলো, লিস্টিং এ আসার ঠিক মানে 2 বছরের মধ্যেই তার রেট কিন্তু 10% আর স্প্রেড থাকলো না, 5% নামায় নিল। মানে তাকে আনলো 10% এর সুবিধা দিয়ে, তারপর আপনি 5% মানে তার বাড়াই দিলেন। তাহলে এই যে জিনিসটা, আমি যখন একজন ইনভেস্টর হব বা আমি যখন এই জায়গায় যাবো কি যাবো না একটা সিদ্ধান্ত নিব, আমার কাছে সবসময় রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলেন, মানে আমরা যে সমস্ত ক্যালকুলেশন গুলো করে থাকি, রিটার্ন অন ইকুইটি যেভাবেই আরওসি যেভাবে আমরা ক্যালকুলেশন করে থাকি, আমার কাছে কিন্তু রিটার্নটা একটা বড় মুখ্য বিষয়। তো রিটার্ন যখন ক্যালকুলেট করতে আসে, অবশ্যই ট্যাক্স একটা বড় মেজার্স, যে আমার কত টাকা পোস্ট ট্যাক্স প্রফিট আছে সেটা কিন্তু একটা বড় মেজার্স। তো এই জন্য ধরেন আপনার যে মানে পলিসি গুলো যেগুলো আছে এগুলো খুব ইনকনসিস্টেন্ট বলে আমার মনে হয়। কোনো সময় মনে হলো এরকম আপনার ট্যাক্স রেট বাড়িয়ে দিল, কোনো সময় মনে হলো যে ক্যাশ ডিভিডেন্ড না দিলে আমার ট্যাক্স বেড়ে যাবে। সো এক এক সময় কিন্তু এক এক প্রভিশনস আসছে। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলোতে আসলে সরকারের একটা হাত দেওয়া উচিত। তো আমি তারপরও আপনাদেরকে বলবো যে আমি বাস্তবিক মনে করি যে যে প্রণোদনাটা দেওয়া হয়েছে, আমরা হয়তো যারা প্র্যাকটিশনার, আমি হয়তো কখনোই বলবো না যে এরকম একটা অনৈতিক কাজ করা উচিত। আমি সারা জীবন এত টাকা ট্যাক্স দিয়ে যাচ্ছি, অন্য কাউকে এভাবে সুযোগ দিবে ইনভেস্টমেন্ট করার জন্য স্টক মার্কেটে 10% ট্যাক্স দিয়ে, তাহলে আমি যে এতদিন 25-30% দিয়ে ট্যাক্স দিয়ে টাকাটা হোয়াইট করছিলাম, লিগেল পথে ছিলাম, তাহলে আমার অপরাধটা কি? আসলে অপরাধ ছিল না। এখন বাস্তব আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের যেহেতু এখন একটা এক্সট্রাঅর্ডিনারি সময়, এখন এই সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন যে এটা এক্সট্রাঅর্ডিনারি মেজার্স লাগবে। হয়তো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি মেজার্স, যে যেহেতু এটা 1 বছর সুযোগ দিয়েছে, এখন কোম্পানিগুলো যদি ভালো পারফর্ম করে, আমরা মনে করি হয়তো বিনিয়োগকারীরা এখানে উৎসাহিত হবেন শেয়ার বাজারে আসার জন্য। তবে এই ক্ষেত্রে
যদি আমরা আসলে গভর্নেন্স গুলো ফিক্স করতে না পারি, এই লিস্টেড কোম্পানি গুলোর গভর্নেন্স গুলোর মধ্যে পুঁজিবাজারে যদি আসলে এই মনিটরিং গুলো যদি বাড়াতে না পারি, মানে আমার মার্কেট যদি আসলে রিপ্রেজেন্টেটিভ না হয়, তাহলে একজন মানুষকে আমি জোর করে এই বাজারে আনতে পারবো না। আমি বাস্তবিক যদি মনে করি অ্যাজ এন ইনভেস্টর, আমি উৎসাহী কিনা এই বাজারে যাওয়ার জন্য, হয়তো দেখবেন এরকম অনেক লোক আছে তারা উৎসাহী না, এই রোলার কোস্টারের জন্য কেউ রেডি না। তাহলে আমি যদি আসলে মানে গোড়ার জায়গাটা ফিক্স না করে শুধু ট্যাক্স মেজার্স দিয়ে চিন্তা করি, এটা কতটুকু বেনিফিশিয়াল হবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবার আমরা যদি বন্ড মার্কেট দিয়ে আসি, মানে বন্ড নিয়ে যদি আমরা এখানে কথা বলি, আসলে কি পরিবর্তনটা হয়েছে। আমাদের আগে সেকশন 51-এ বলা হয়েছিল যে যে পার্সন গুলো বন্ড ইস্যু করে গভর্নমেন্টের এপ্রুভাল নিয়ে, গভর্নমেন্টের এপ্রুভাল মানে এসইসির এপ্রুভাল নিয়ে করে, এক্ষেত্রে আগে আপফ্রন্ট ট্যাক্সের একটা বিধান ছিল ট্রেজারি বিল বা বন্ডের ক্ষেত্রে। এখন সেই আপফ্রন্ট ট্যাক্সটা দিতে হচ্ছে না। এখন হচ্ছে কখন যে আপনি ইনকাম করবেন, ইনকাম ট্যাক্সটা ইনকামের সময় দিবেন, আর যখন আপনাকে টাকাটা দিবে ইন্টারেস্ট বা যা দিবে সে সময় 5% ট্যাক্স কাটবে। তো তার মানে এই না যে আমার এখানে খুব বড় ধরনের একটা পরিবর্তন এখানে ট্যাক্স ডিডাকশনের সোর্সে আসছে। শুধু যে জায়গাটায় আসছে আমি মনে করি যে পুঁজিবাজার হওয়া উচিত ছিল আমাদের লং টার্ম ক্যাপিটাল রেজ করার জন্য একটা মেকানিজম, মানে যেটা প্রত্যেকটা ডেভেলপ কান্ট্রিতে দেখবেন, এটা প্রত্যেকে বক্তৃতায়ও দেখবেন, মানি মার্কেট আপনাকে দিবে শর্ট টার্ম ক্যাপিটাল, আর পুঁজিবাজার বা ক্যাপিটাল মার্কেট দিবে আপনাকে লং টার্ম ক্যাপিটাল। আমাদের দেশে যে ওভার ডিপেন্ডেন্সি অন ব্যাংকিং সিস্টেম, মানে যেখানে আমার শর্ট টার্ম লোন নেওয়ার কথা ছিল আমি তাকে বার্ডেন করে ফেলছি লং টার্ম ফান্ডিং করতে গিয়ে। এখন যেহেতু ব্যাংকে আপনি খুব ইজিলি লং টার্ম ফান্ডিং পান, তাহলে মানুষ কেন শুধু শুধু পুঁজিবাজারে যাবে এই লং টার্ম ফান্ডিং এর জন্য যেখানে এত ভলাটিলিটি আছে। তো আমরা যদি এই মনিটারি পলিসি গুলো যদি ফিক্স না করি, তাহলে পুঁজিবাজারের আসলে কবে উন্নতি হবে সেটা নিয়ে আমার বাস্তবে, আমি তো আসলে এক্সপার্ট না, বলতে পারবো না। তো এবার যেটা করেছে যে মানি মার্কেটে যে আপনার গতিশীলতা আনার জন্য যে সেকেন্ডারি মার্কেটটা, মানে আপনার এই যে বন্ড এবং সিকিউরিটিজ যে ডিলিং মার্কেট, এখানে কিন্তু একটা এক্সামশন ছিল, মানে এখানে কোনো ট্যাক্স কাটার বিধান ছিল না। এবার কিন্তু এটা উইথড্র করার কারণে 51-এ তো আসলে হবেটা কি, আসলে হয়তো আমি মনে করি যে হয়তো মানুষের স্বাভাবিক ওয়ার্কিং ক্যাপিটালে কমে যাবে। আমি আগে 100 টাকা ইন্টারেস্ট পেলে এখন হয়তো 95 টাকা পাবো, আমার 5% কমে যাবে। এবং এই ওয়ার্কিং ক্যাপিটালটা আমি অ্যাডজাস্ট করতে পারবো কখন, 9 মাস পরে যখন আমি ট্যাক্স রিটার্ন ফাইল করব। তার মানে আমার কিন্তু একটা 9 মাসের কিন্তু একটা গ্যাপ চলে যাবে। মানুষের মধ্যে আসলে এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু একটা প্রভাব বিস্তার করবে বলে আমার মনে হয়। তো এই জন্য বন্ড মার্কেটের জন্য অনেকগুলো লিমিটেশন আমাদের আইনে আছে, আমাদের আইনগুলোতে। শুধু ট্যাক্স না, ইস্যু কস্ট একটা বড় বিষয়, রেগুলেশনস একটা বড় বিষয়, এগুলো সমন্বিত ভাবে দেখতে হবে। শুধু ট্যাক্স দিয়ে আপনি কখনো বন্ড মার্কেটকে আসলে উন্নত করতে পারবেন না। অবশ্যই আমি মনে করি একটা মার্কেট ডেভেলপ করতে গেলে আপনাকে কিছুটা ছাড় দিতে হবে। সেক্ষেত্রে হয়তো এনবিআর বা আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে কিছু ছাড় আমরা আশা করতে পারি, যে একটা মার্কেটকে ডেভেলপ করতে গিয়ে কিছু স্যার সহায়তা দেন বা মন্ত্রণালয় কিছু সহায়তা দিক, সেই হিসেবে ট্যাক্স ইনসেন্টিভ হয়তো বন্ডের জন্য কিছু আসতে পারে। বাট শুধুমাত্র ট্যাক্স দিয়ে বন্ড মার্কেট ভালো করা যাবে বলে আমি এজ এন অ্যাকাউন্টেন্ট মনে করি না। আর সাইদ ভাই যথার্থই বলেছেন, আসলে যেমন যেটা আমাদের মোহাম্মদ আলী ভাই যেটা ক্লারিফিকেশন দিয়েছেন, সেকশন 56 এর চেঞ্জটা কিন্তু আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটকে কোনো না কোনো ভাবে ইম্প্যাক্ট করবে। কারণ আগে আমাদের যেরকম একটা লোকাল কোম্পানি যদি 20% ট্যাক্স রেট হয়, ওদেরও এখন 20% হবে ওই সমস্ত হ্যাজ ফান্ড গুলোতে। আর সাইদ ভাই এটা আসলে আমাদের ল গুলো এত কমপ্লিকেটেড, এই যে ধরেন 53A, ডাবল এ, ট্রিপল এ, কোয়াড্রাপল এ, পেন্টা, এগুলো করতে করতে এমন করে বলছে আসলে কোনটা কিসে অ্যাপ্লিকেবল এটা আসলে বোঝা খুব মুশকিল। আপনি যেটা বলেছেন সাধারণ, আমি যেহেতু আসলে এই বইটা নিয়ে আমার জীবন, ট্যাক্স এবং ভ্যাট নিয়ে কিন্তু আমার চর্চা। এটা আপনার এরিয়াতে আপনি স্পেশালিস্ট, আমার এরিয়াতে কিন্তু আমি চেষ্টা করি যেগুলো নিয়ে পড়াশোনা করতে। এই যে ট্যাক্সে যে 53 বি এবং 53 কোয়াড্রাপল বি, তার মাঝখানে পড়ছে কি ট্রিপল বি, তার মানে আগেও এক্সপোর্ট পরেও এক্সপোর্ট। আর 3 নম্বরে যেটা আছে 53 ট্রিপল বি, এটা হচ্ছে কিন্তু কালেকশন অফ ট্যাক্স ফ্রম মেম্বার অফ স্টক এক্সচেঞ্জ। আমাদের আইনটা এমন হয়, আমরা যেটা 0.5% বলছি, 0.05% যেটা বলছি সেটা। জি জি, এটা আসলে এই জায়গাটাই আমরা কারেকশন চাইছি, এই জায়গাটাতে। জি জি, এই জায়গায় কারেকশন চেয়েছেন, এই জায়গায় 0.10 আছে তো। জি জি, এটা এসআরও দিয়ে 2011 সাল থেকে কিন্তু এটা আপনার 0.05 এ আছে এসআরও দিয়ে, কিন্তু আইনে নাই। আপনাদের হয়তো আপনারা বাজারের ভালোর জন্য আপনারা চাইতে পারেন যে যেটা বর্তমানে আছে 0.05 সেটাকে আরো কমানো, যেহেতু আমার আসলে ওয়ার্কিং ক্যাপিটাল কস্টটা, মানে আমার ফিক্সড কস্ট বেশি, আর এটা তো ফাইনাল ডিসচার্জ অফ ট্যাক্স লায়াবিলিটি, আপনারা হয়তো ওখানে চাইতে পারেন মিনিমাম ট্যাক্স, মিনিমাম পিকচার্স। এবং এটা তো কি আমি এটা ভাই তোমাকে এটা বাস্তব বলি, আমার 1.5 কোটি টাকা ট্যাক্স কেটে নিছে বা 2.5 কোটি টাকা আমি লস ইনকার করতেছি।
জি 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 আর জি। এক তো কোটি ওইটা টাকা এখন হ্যাঁ এখন ওই জায়গায় আপনারা ফাইট করতে পারেন যে হ্যাঁ এটাকে আপনি ফাইনাল ট্যাক্স না বলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেন, কারণ আইনের স্পিরিট কি, মানে ইনকাম ট্যাক্স আইনের স্পিরিট কি, ইনকাম ট্যাক্সের যদি আপনি বেসিক ফান্ডামেন্টাল ডেফিনিশন পড়েন, ইউ পে ট্যাক্স বেসড অন ইউর আর্নিংস, সো নো আর্নিংস নো ট্যাক্স, এটা তো আর ভ্যাট না, কনজাম্পশন ট্যাক্স না। তো আপনি তো একটা কনজাম্পশন ট্যাক্সের জিনিস এখানে আনতে পারেন না। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আনা উচিত, তবে সেটা পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছে তাদের জন্য আনা উচিত কিনা সন্দেহ আছে। কেন? কারণ আপনি যদি মিনিমাম ট্যাক্স না থাকতো, আজকে এনবিআর যে ট্যাক্সটা কালেক্ট করছে অনেক ক্ষেত্রে এটা পেতো না। আপনারা যেখানে ব্রোকারেজ হাউস চালাচ্ছেন, এখানে আপনার রেভিনিউ 1 টাকা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে ভাই? না আলী ভাই, 1 টাকাও সুযোগ নাই। এখন কি হয়েছে, আমার যে শার্টটা আছে এটা যদি আপনারা পরাই দিই, এটা কি হবে? আপনার সাইজ আর আমার সাইজ এক না। এখন সরকার কি করেছে, এই মিনিমাম ট্যাক্স বলে সবাইকে একই সাইজের শার্ট পরা দিচ্ছে। তো যেখানে আপনার কমপ্লায়েন্স বেশি, সেখানে আপনার হয়তো এটা না দিলেও পারতো, মানে এই মিনিমাম ট্যাক্সটা না করলেও পারতো। তাহলে কি হতো, এখানে বছরের শেষে গিয়ে আপনি রিফান্ড ক্লেম এখানে করতে আমি পারতেন, এটা আপনার কষ্ট হতো না। না এখানে আমি একটু অ্যাড করি। আমি যেটা দেখলাম আজকে চিন্তা করে, যে আমাকে যদি ট্যাক্স রেটটা একটু কমায়, যদি আমি রিটার্ন সাবমিশনের সময় আমার কম হয়, তখন আমি দিয়ে দেব। আমাকে তো আসলে কেটে নেয়, ফাইনাল ডিসচার্জ করে দেয়, রিফান্ডেরও দরকার নেই, কারণ আমি প্রতি কোয়ার্টারে তো জমা দিতে হয়। কোয়ার্টারে যদি আমার কম হয় তখন আমি জমা দিয়ে দিব। এইগুলো নিয়ে ভাই তোমরা একটু বলতে হবে, আমাদের জন্য আসলে খুব এখন টাফ হয়ে গেছে। জি জি জি, আমি জানি না আসলে আপনারা এত এক্সপার্ট, আমি কি বলছি ঠিক বুঝতে পারছেন না, যে আপনারা না না মানে না আমি ঠিক আমার আছে। অবজারভেশন আরে গুলো ভাইয়া আপনাদেরকে তুমি একটু শেয়ার করলাম আগে। শোনো, আমি আর ওই যে দেবাশিস একসাথে ট্যাক্স প্র্যাকটিস করে, তুমি এখন অনেক ভালো করতেছো, এটা আমি জানি, বুঝছো? সেটা ঠিক আছে, কিন্তু এই যে না করে তাহলে ব্রোকার কমিটি বাঁচবে না, একদম শেষ হয়ে যাবে, এবং উই হ্যাভ টু শাট ডাউন মানে আওয়ার শপ। হ্যাঁ, ক্যারি অন প্লিজ। না ধন্যবাদ। জি জি, তো আসলে আমার আসলে খুব বেশি নাই মুসা ভাই, সরি অনেক বেশি সময় নিয়ে ফেলছি আপনার। না না, খুব ভালো বলছেন, আপনারা অনেক ভালো ভালো পয়েন্ট বলছেন। আমি শেষ করবো আর কি, শেষ যদি কোনো বক্তব্য থেকে আপনাদের বলতে পারেন। ভাই হ্যাঁ, আমি একটা পয়েন্ট বন নিয়ে বলতে চাই, যেহেতু সাইদুর ভাইও বলেছে বা স্নেহশীল সবাই বলেছে। আমি মনে করি যে বন স্টার্ট করার আগে গভর্নমেন্ট বন বা সিটি কর্পোরেশন বন বা টিএনটি বন, ভালো রেটেড বন দিয়ে স্টার্ট করা উচিত। কারণ অতীতের আমাদের যে অভিজ্ঞতাগুলো ছিল, এগুলো ছিল অত্যন্ত বেদনাত্মক এবং দুঃখজনক। এটা তো অবশ্যই একটু ভাড়ায় রেখে এবং ভালো রেটেড বন যদি চালু না করা হয়, তাহলে বন মার্কেট বড় ধরনের সমস্যায় পড়বে। এটাই হচ্ছে বন নিয়ে আমার কনক্লুশন। আমি বন নিয়ে আগে বলতে এটাই বললাম। না, আমার সার্বিক মতামতের উপরে একটা জায়গায় আমি একটু সবার সাথে একটু দ্বিমত করতে চাই। শুধু আজকের আলোচনা না, অনেক গুণীজনদের আলোচনা। আমরা জেনারেলি বলি আমাদের কমপ্লায়েন্সের প্রবলেম, কমপ্লায়েন্স না হলে পুঁজিবাজার ভালো হবে না। ডেফিনেটলি আমি কমপ্লায়েন্সের পক্ষে, কিন্তু আমাদের যদি সবসময়ই বলি যে কমপ্লায়েন্স হচ্ছে না আমাদের পুঁজিবাজারে, কমপ্লায়েন্স হচ্ছে না আমাদের দেশে, তাহলে আমরা চলছি কিভাবে? এবং আমি যদি নেতিবাচক ক্যাম্পিং করি, তাহলে অন্যরা যারা বাইরে আছে তারা কিভাবে কনফিডেন্স পাবে? আমি সকলের কাছে বিনয়ের সাথে, শুধু আজকেরই প্রোগ্রাম না, আমি অনেক টিভি টক শোতে দেখি অনেক বুদ্ধিজীবীরা এসেই কমপ্লায়েন্স এবং রেগুলেটর এই দুইজনের ক্রিটিসাইজ যতটুকু পারে পেটের ভিতরে যা আছে পুরোটাই ডেলিভারি দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই যে ডেলিভারিটা দিলেন, উনি হয়তো মনে মনে শান্তি পেলেন। আমি মনে করি না যে 0% ডেভেলপমেন্ট ওনার এটাতে হচ্ছে। কারণ উনি যদি বলতেন যে এই 10টা আইনের মধ্যে 5টা পরিপালন হচ্ছে, এই 5টা কিন্তু পরিপালন হচ্ছে না, এইগুলো পরিপালন করতে হবে, এই কমপ্লায়েন্সটা দরকার, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অ্যাটেনশন দিতে পারতেন যে আসলে ওই জায়গাটায় কোন উইকনেসটা আছে। যেমন দাদার সাথে আমার একটা জায়গায় কোথায়, এটা কিন্তু ডিফারেন্স ওপিনিয়ন না, জাস্ট ওনাকে আমি বলে দিচ্ছি যে ওইটার রেফারেন্সটা আসলে এই পারপাসের না, অন্য পারপাসে। তার মানে উনি দেখে নিচ্ছেন, জেনে গেলেন যে এটা আসলে আমাদের সাথে লিঙ্ক না। এখন এইরকম ভাবে যদি স্পেসিফিক কোনো ইস্যুর সামনে আসে যে হ্যাঁ এই কমপ্লায়েন্সটা উইকনেস, তাহলে এইটাকে অ্যাড্রেস করার জন্য পরিষ্কার ভাবে বলা উচিত। আমরা যদি ডালাও বলি কমপ্লায়েন্স, আমাদের দেশে এখন পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইন্ডিয়ার চেয়ে আমাদের ডিভিডেন্ড ইল্ড ডাবল। ইন্ডিয়াতে লেস দেন 2%, আর আমাদের হলো ক্লোজ টু 4%, 3.8% আমাদের ডিভিডেন্ড ইল্ড। ইন্ডিয়াতে পি রেশিও এখনো 20-এর উপরে,
আমাদের পি রেশিও 10.5। তো আমরা আসলে এই সঠিক তথ্য এখন আমাদের কিছু কোম্পানি নন পারফর্মিং আছে, কেন কোম্পানি নন পারফর্মিং আছে সেটা খতিয়ে দেখা দরকার। দেখে যদি সুনির্দিষ্টভাবে এখানে ম্যানেজমেন্টের উইকনেস থাকে তাহলে এই ম্যানেজমেন্টের এগেইনস্টে বলা উচিত, সেখানে যদি সেক্টরাল কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে বলা উচিত। এখন আমরা বরাবরই বলে যাচ্ছি যে আমাদের কমপ্লায়েন্স গভর্নেন্স প্রবলেম, এবং আমি কিন্তু এটা খুব সুধী সমাজের সবার কাছে এই কথাটা শুনি। এই আমার মতন পাতি লোকজন এই আলোচনা করে না, কারণ এত জ্ঞানের পরিধি হয় না। কিন্তু আমার বিনয়ের সাথে অনুরোধ সবার কাছে যে আমরা গভর্নেন্স কে দোষারোপ না করে, গভর্নেন্স এটা একটা বিশাল এরিয়া, বিশাল বিষয়, আমরা সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত। সুনির্দিষ্টভাবে যে পার্টিকুলারলি আমাদের এই জায়গাটায় উইকনেস আছে, এই জায়গাটায় আমাকে ডেভেলপ করতে হবে, এই আইনটার মডিফিকেশন দরকার, তাহলে হয়তো আমাদের এই উইকনেস গুলা ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হবে। এক সময় যায় আমরা দেখব যে ফুল কমপ্লায়েন্সে যাচ্ছে। আর যতদিন পর্যন্ত আমরা জেনারেল কমেন্টস করে যাব যে উই হ্যাভ নো কমপ্লায়েন্স, উই আর ভেরি পোর অ্যাবাউট দ্য কর্পোরেট গভর্নেন্স, তাহলে হবে কি, যেখানে ছিলাম আমরা সেখানে থেকে যাব। ধন্যবাদ ধন্যবাদ। আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি আলোচনার। আজকে আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ সাইদুর রহমান, ধন্যবাদ মোহাম্মদ আলী, ধন্যবাদ সিনাশিস বড়ুয়া, ধন্যবাদ মেহেদী হাসান রাহাত। আমাদের আজকে আলোচনা প্রাণবন্ত আলোচনা বলতে হবে এক কথায়, অংশগ্রহণ করার জন্য। ভবিষ্যতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনায় একত্রিত হব। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন। ধন্যবাদ।